এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভারত চীন উত্তেজনা নিরসনে চতুর্থ দফায় বৈঠকে দুদেশের সেনারা। মহাসাগরে পাক চীন যৌথ হুমকির মুখে ভারত। চীনের দক্ষিণ পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান। সোলাইমানির মতো জেনারেলকে হত্যায় পশ্চিমারা যুদ্ধ ঘোষণা করত বলছে জাতিসংঘ। প্রকাশের অনুমতি ভাতিজির বইয়ে নতুন সংকটে ট্রাম্প। বৈদেশিক মুদ্রা অর্জনে পাকিস্তানের নতুন রেকর্ড। এই ছিল শিরোনামে, এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভারত চীন উত্তেজনা নিরসনে চতুর্থ দফায় বৈঠক করেছেন দুই দেশের সেনা কর্মকর্তারা। মঙ্গলবার লাদাখের লেহ জেলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির দাবি, এখনও লাদাখের কয়েকটি প্রান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি বেইজিং। আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে। এছাড়া ওই এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মানচিত্র নিয়েও কথা বলা হয় প্রাথমিকভাবে। এদিকে পাকিস্তান নয়, চীন ভারতের প্রধান প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শরদ পাওয়ার। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই নেপালের সঙ্গেও ভারতের সীমান্তে বিরোধ চরমে পৌঁছেছে। এই বিরোধ নিরসনে নয়াদিল্লিতে নিজ দেশের দূতাবাসের বাইরে জড়ো হন দেশটিতে বসবাসরত শত শত নেপালি। তারা জানান, আমরা চাই ভারত নেপালের সমস্যাগুলো মিটে যাক। লড়াই ঝগড়া করে কোনো পক্ষেরই লাভ হবে না। আমরা কেউই সংঘাত চাই না এবং এখানে জড়াতেও চাই না। এদিকে চীনের সঙ্গে সংঘাত মেটাতেও এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চতুর্থ দফায় বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। ভারতে 59টি চীন অ্যাপস নিষিদ্ধ করা নিয়েও কথা ওঠে বলে জানা গেছে। এর আগে স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে গেছে যে প্যাংগং সহ লাদাখের কয়েকটি অঞ্চল থেকে চীন সেনারা এখনও সরেনি। আর ভারতও 72,000 আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনার প্রস্তুতি নিয়েছে। এর আগে তারা আরও 72,000 রাইফেল কেনে। এছাড়া রাশিয়া থেকে আনা হচ্ছে 12টি সুখোই 30 এবং 21টি মিগ-29 যুদ্ধবিমান। আলোচনা চালিয়ে গেলেও চীনের বিকল্প বাজার খুঁজতে মরিয়া ভারত। নির্দিষ্ট কিছু পণ্যের জন্য দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানকে বিবেচনা করছে নরেন্দ্র মোদী প্রশাসন। এদিকে পাকিস্তান নয়, ভারতের প্রধান প্রতিপক্ষ চীন বলে জানিয়েছেন ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শরদ পাওয়ার। কিন্তু চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ করা ভারতের উচিত হবে না বলেও সতর্ক করেন তিনি। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন গেল 15 জুন ভারত চীন গোলাগুলির মধ্যে নিহত চীনা সেনাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। ভারতের জন্য স্থল সীমান্তের পর এবার চীন পাকিস্তানের সম্মিলিত হুমকি ক্রমবর্ধমান হারে সমুদ্র সীমাতেও বাড়ছে। ভারত মহাসাগর অঞ্চলে চীনের যুদ্ধজাহাজগুলো নিয়মিত টহল দিচ্ছে। পাকিস্তানকে সামুদ্রিক যুদ্ধ ক্ষমতা বাড়াতে সাহায্য করছে তারা। ফলে স্থল ও সমুদ্র সব দিকেই কোণঠাসা হয়ে পড়ছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তারা বলছেন, চীন ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে নৌঘাঁটি স্থাপনের পাশাপাশি পাকিস্তানের নৌবাহিনী নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করে যাচ্ছে। এই দ্বিমুখী তৎপরতার মাধ্যমে তারা অব্যাহতভাবে ভারত মহাসাগরের আধিপত্য বিস্তারের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। উদাহরণস্বরূপ, আগামী বছর থেকে পাকিস্তানকে 8টি E-1 শ্রেণীর সাবমেরিন সরবরাহ করবে চীন। ডিজেল বৈদ্যুতিন চালিত এই সর্বাধুনিক সাবমেরিনগুলোতে সর্বাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপেলশন প্রযুক্তি ব্যবহার করা হবে, যার ফলে এটি কম জ্বালানি খরচ করেও দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারবে এবং বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। স্ট্রিথল প্রযুক্তির এই সাবমেরিনগুলো শত্রুপক্ষের নজর এড়িয়ে নিঃশব্দে আঘাত করতে সক্ষম। এছাড়াও আরও 4টি টাইপ 054A মাল্টিরোল স্টিলথ ফ্রিগেট এবং অন্যান্য নৌ সহায়তা ও অস্ত্র সরবরাহ করবে চীন। এজন্য দুই দেশের মধ্যে $7 বিলিয়নেরও বেশি ডলারের চুক্তি হয়েছে। বর্তমানে পাকিস্তানের মোট অস্ত্র আমদানির 70%ই করে চীন থেকে। ভারতের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, চীন তার যুদ্ধজাহাজ ও সাবমেরিনগুলোর জন্য পাকিস্তানের করাচি ও গভীর সমুদ্র বন্দর গোয়াদাদের পাশাপাশি 2017 সালে হর্ন অব আফ্রিকায় অবস্থিত জিবুতিতে তারা প্রথম নৌঘাঁটি স্থাপন করার পরে তারা এখন ভারত মহাসাগরে আরও সামরিক ঘাঁটির সন্ধান করছে। যদিও ভারত মহাসাগরে চীন ও পাকিস্তান উভয়ের থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। প্রয়োজনে দেখা দিলে তারা মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝখানে অবস্থিত এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চীনের অধিকাংশ বাণিজ্য জাহাজ চলাচল করে। মহাসাগরের ভারতের স্বাভাবিক অবস্থান এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তাদের ঘাঁটি গাড়ার সক্ষমতার কারণে চীনের সাথে কোনো সংকট বা যুদ্ধের সময় এই প্রণালী বন্ধ করে দিতে পারে ভারতীয় নৌবাহিনী। তবে মালাক্কা প্রণালীর কারণে ভারতের যে চীনের বিপরীতে একটা সুবিধা রয়েছে, সেটার কারণে বেইজিং এই জলপথকে এড়িয়ে যাওয়ার বিকল্প খুঁজে বের করছে। এ কারণে একটি উপায় হলো পাকিস্তানের গোয়াদর বন্দর। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসেবে বেইজিংয়ের গোয়াদরে এই বন্দরের উন্নয়ন করেছে, যাতে স্থলপথে এখান থেকে চীনে পণ্য পরিবহন করা যায়। পাকিস্তান সরকার $7.2 বিলিয়ন রেলওয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে, যেটার মাধ্যমে গোয়াদর থেকে চীনের কাশগড় পর্যন্ত সংযুক্ত হবে। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অংশ হিসেবে এই বিমান পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, চীনের দক্ষিণ পূর্বের গুয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটি দেখা গেছে। গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান ওড়ার ঘটনা একেবারেই বিরল। এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে। এই মহড়ায় মার্কিন অস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীন সাধারণত এ ধরনের মহড়াকে উস্কানিমূলক তৎপরতা হিসেবে গণ্য করে থাকে, তাই তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন বরাবরই বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। বেইজিং এক চীন নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘের বিচার বহির্ভূত ও স্বেচ্ছাচারী হত্যা বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো পশ্চিমা দেশগুলোর এমন কোনো জেনারেলকে হত্যা করা হলে তারা যুদ্ধ ঘোষণা করত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি জেনারেলকে হত্যা করার পর ক্যালামার্ড আবারও যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে বলেন, প্রতিটি নিয়ম ভঙ্গের মাধ্যমে প্রতিপক্ষের সাথে শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যায় না, বরং আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা হয়। গত বৃহস্পতিবার জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন ক্যালামার্ড। এতে তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে বর্বর ও বেআইনিভাবে হত্যা করা হয়েছে। হত্যার ব্যাপারে আমেরিকা সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি রিপোর্টে উল্লেখ করেন। গত 3 জানুয়ারি জেনারেল সোলাইমানিকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভস্বরে সোলাইমানি হত্যার দায় স্বীকার করেন। সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের পর এবার বই লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিড়ম্বনায় ফেলেছেন ভাতিজি মেরি স্টাম্প। ভাই রবার্টকে নিয়ে সেই বই প্রকাশের পথে আইনি বাধা সৃষ্টির চেষ্টা করলেও বিফল হন ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কে সুপ্রিম কোর্ট বইটি প্রকাশের অনুমতি দিয়েছে, ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভাবমূর্তি প্রশ্নের মুখে। ট্রাম্প মোটেই চান না তার ব্যক্তিগত সব বিষয় জনসম্মুখে আসুক, কিন্তু পরিবারেরই এক সদস্য মেরি ট্রাম্প তার সম্পর্কে একটি বই লিখে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন। বইয়ের শিরোনাম আমার পরিবার কিভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিকে সৃষ্টি করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত মনস্তাত্ত্বিক হিসেবে মেরি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে নার্সিসিস্ট বা সমকামী বা স্বকামী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ব্যক্তি হিসেবে ডোনাল্ড এমন একজন সংজ্ঞার 9টি পূর্বশর্তই পূরণ করেন। আদালত বই প্রকাশের পথে যে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল, সোমবার তা তুলে নেওয়া হয়েছে, ফলে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর আগে 28 জুলাই বই প্রকাশের তারিখ স্থির করা হয়েছিল। জনসম্মুখে বইটিকে ঘিরে বিপুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। রবার্ট ট্রাম্প আদালতের কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, এক চুক্তি অনুযায়ী পরিবারের সদস্যরা জনসম্মুখে নিজেদের বিষয়ে কিছু বলতে পারেন না। মেরি ট্রাম্পের বাবার মৃত্যুর পর সম্পত্তি বন্টন নিয়ে বিরোধ মেটাতে সেই চুক্তি হয়েছিল। সেই চুক্তি সত্ত্বেও আদালত 2020 সালের প্রেক্ষাপটে বই প্রকাশের ক্ষেত্রে মত প্রকাশের অধিকারকেই প্রাধান্য দিয়েছে। তাছাড়া এর ফলে পরিবারের কি ক্ষতি হবে, রবার্ট ট্রাম্প সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি বলে বিচারপতি মনে করিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নিজের ভাবমূর্তি সম্পর্কে দুশ্চিন্তায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই প্রকাশের পথে বাধা সৃষ্টি করে ব্যর্থ হন তিনি। সেই বইয়ে হোয়াইট হাউসের অন্দরের অনেক অপ্রিয় বিষয় উঠে এসেছে।
এবার ভাতিজির বইয়ে ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ক্ষতিকারক বিষয় জনসম্মুখে চলে আসবে বলে আশঙ্কা করছিল হোয়াইট হাউস। একাধিক সমস্যায় জর্জরিত ট্রাম্প প্রশাসনের কাছে এমন সব ঘটনা মোটেই সুখকর নয়। 2019-20 অর্থবছরে $2,300 কোটি ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে পাকিস্তান। এটি দেশটির জন্য নতুন একটি রেকর্ড। সোমবার স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংকটে সৃষ্ট অর্থনৈতিক মন্দা সত্ত্বেও 2019-20 অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ মার্চ থেকে জুন মাসে বৈদেশিক মুদ্রার প্রবাহ প্রত্যাশা থেকেও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটি পাকিস্তানকে সংকট মোকাবেলায় সাহায্য করবে। এসবিপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের কারণে জুন মাসের রেকর্ড $246 কোটি 60 লাখ ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। গত বছরের জুনের পরিমাণ ছিল $163 কোটি 60 লাখ ডলার, অর্থাৎ গত বছরের তুলনায় রেমিটেন্সের পরিমাণ 50.7% বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব সত্ত্বেও মে মাসের তুলনায় চলতি মাসে এই প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত মাসে দেশটিকে প্রায় $186 কোটি 60 লাখ ডলার অর্জন করেছিল। এসবিপি জানিয়েছে, শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 2020 অর্থবছরের রেকর্ড $2,312 কোটি ডলার উন্নীত হয়েছে, যা গত বছরের তুলনায় 6.4% বেশি। 2019 সালের অর্থবছরে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ছিল $2,173 কোটি 90 লাখ ডলার।